ট্রাভেল উইথ সোমরাজের নতুন একটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত। হ্যালো এভরিওয়ান, এখন রয়েছি কালকার একটি হোটেলে। আজকে আমি এখানে নাইট স্টে করব, দেন কালকে আমি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে গাড়ি ধরবো, যেটা আমার সকাল 7টায় সময় রয়েছে। এই হচ্ছে তোমার মেন এন্ট্রান্স। এই যে এখানে দেখো আমার কিছু জিনিসপত্র রাখা রয়েছে, এই হচ্ছে মেন এন্ট্রান্স। আর এই হচ্ছে তোমার রুমের কন্ডিশন, এই হচ্ছে আমার লাগেজ, এখানে লাগেজ রয়েছে। এছাড়া এই হচ্ছে তোমার বেড, এই যে দেখে নাও এখানে বেড রয়েছে, বেডের কন্ডিশন মোটামুটি ঠিক রয়েছে। রুমটা প্রয়োজনের তুলনায় একটু ছোট, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওয়ান নাইট স্টে করার জন্য পারফেক্ট। আর এই হচ্ছে তোমার টিভি, যেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এই হচ্ছে রুমের পুরোটা ভিউ। আর এইখানে ছোট্ট একটা তোমার ডেস্ক টেবিল টাইপের রয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখার জন্য। আর এই হচ্ছে তোমার একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে তোমার মিরর, এই হচ্ছে তোমার মিরর। মিরর রয়েছে, ওপরে এসি রয়েছে। আর যদিও এখন এসির কন্ডিশন নেই, কারণ এখানে আমি যখন সকালে আজকে নেমেছি অলমোস্ট তখন 10 ডিগ্রি টেম্পারেচার ছিল। আর এই যে তোমার ওয়ার্কিং কন্ডিশনের সমস্ত কিছুই রয়েছে। আর এই হচ্ছে তোমার টয়লেট, টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই যে এই যে তোমার টয়লেট, এখানে একটা ওয়েস্টার্ন টাইপের কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, এইখানে তোমার বেসিন রয়েছে, সমস্ত কিছুতেই মোটামুটি জল আছে, ঠিক আছে। এই হচ্ছে একটা মিরর, মিরর রয়েছে ওয়াশরুমে। আর ওয়াশরুমের ভেতরে তোমার তোমার প্রয়োজনীয় জিনিসপত্র এবং জামা কাপড় চেঞ্জ করার জন্য একটা ছোট হ্যাঙ্গার মতন রয়েছে। আর এদিকে একটা বাইরের উইন্ডো রয়েছে, বাট এটা একটু বাদে বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা পড়লে তখন বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। আর এসি তো রয়েছে বললাম, বাট এসি এখন এই মুহূর্তে লাগছে না। আর এইদিকে ছোট একটা ওয়ার্ড্রপ রয়েছে, বাট সেটা প্রয়োজন কতটা আছে বলা যাচ্ছে না। এই যে ছোট্ট একটা মতন ওয়ার্ড্রপ রয়েছে, যদিও খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন, বাট স্টিল ঠিক আছে। ঠিক আছে। আর এই হচ্ছে রুমের কন্ডিশন। চলো, আমি মোটামুটি এখন ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে দেখবো যে যদি কালকায় কিছু ঘোরার থাকে ঘুরবো, এবং সাথে তোমাদের নিয়েও আমি যাব। চলো, ওকে, টাটা। বন্ধুরা, এখন আমরা এসছি শ্রী ত্রিমূর্তি ধাম বালাজি মন্দির, যেটা পঞ্চকুলা ডিস্ট্রিক্টে রয়েছে, আর এটা কিন্তু কালকার মধ্যেই পড়ছে। এখন আমরা এই শ্রী ত্রিমূর্তি ধাম বালাজি মন্দির বা বালাজি মন্দিরটা ঘুরতে এসছি। এটা হচ্ছে টোটালটাই একটা শিবালিক যে পর্বতমালা রয়েছে, তার একটা ছোট শৃঙ্গ বলা যেতে পারে, তার উপরে অবস্থিত। আর এই মন্দিরটায় কিভাবে এলাম সেটা আগে বলে নিই। আমরা যে হোটেলটাতে রয়েছি সেখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে টোটাল কালকা শহরটা যে ঘুরে দেখা যায়, সেরকমভাবে একটা গাড়ি রিজার্ভ করেছি। তো সেই গাড়ি রিজার্ভ করে আমরা এই ত্রিমূর্তিধাম বালাজি মন্দিরে এসেছি। এরপরে আমরা যাব পিঞ্জার গার্ডেন, তারপরে যাব আমরা কালকা কালী মন্দির। তো প্রথমেই আগে দর্শন করে নাও এই ত্রিমূর্তিধাম বালাজি মন্দির। এবার এই মন্দিরের সম্পর্কে যদি একটু কিছু বলতে হয়, তাহলে বলা যেতে পারে যে মন্দিরটা ১৯৮৮ সালে নির্মাণ করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল। এই মন্দিরটা, এখন আমরা বাইরের দিকটায় রয়েছি। আস্তে, আস্তে আমরা মন্দিরের ভেতরে যাব এবং পুরো মন্দিরটা ঘুরে দেখব, এবং সেই সাথে তোমাদের বলছি যে এই মন্দিরটার মধ্যে কি আছে? কি এমন বিশেষত্ব রয়েছে যে এই মন্দিরটা সবাই দেখতে আসে? তুমি কালকা তথা চণ্ডীগড় থেকে যেকোনো গাড়ি রিজার্ভ করে এই মন্দিরে আসতে পারবে। আর আমাদের প্রসেসটা যদি বলো, আমরা যে হোটেলটাতে রয়েছি সেখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি পুরো কালকা সিটিটা ঘুরবো বলে। তার মধ্যে প্রথমেই রয়েছে এই বালাজি মন্দির। টোটাল আমাদের খরচ হচ্ছে এটার জন্য একটা অটো রিজার্ভ করতে ৫০০ টাকা মতন লাগছে। আর যদি তোমরা কোনো বড় গাড়ি রিজার্ভ করো, সেক্ষেত্রে তোমাদের এই পুরো মন্দির সমেত, এই মন্দিরটা সমেত, আরও হচ্ছে পিঞ্জার গার্ডেন এবং কালকা কালী মন্দির, অর্থাৎ পুরো কালকার শহরটা ঘুরে দেখতে মোটামুটি তোমার ১,৫০০ থেকে ২,০০০ টাকা মতন লাগতে পারে। অবশ্যই সেটা তোমরা বার্গেনিং করে নেবে। আমরাও বার্গেনিং করেছি। আমাদের প্রথমে যে অটোটায় করে এসছি সে আমাদের ১,০০০ টাকা বলেছিল। তারপর বার্গেনিং করাতে আমাদের সেটা পড়েছে ৫০০ টাকা।
এইবার বলি যে এই মন্দিরটার কি এমন বিশেষত্ব রয়েছে। এই মন্দিরটা হচ্ছে ১৯৮৮ সালে নির্মাণ করা হয়েছিল, যেটা যেমনটা আগে বললাম। আর এই মন্দিরটা হচ্ছে মূলত ৫ শক্তির আধার, অর্থাৎ বালাজি, মহর্ষি ভৃগু, আ দেবী মহামায়া আর শ্রী অনন্তসায়ী বিষ্ণু এবং অম্বরেশ্বর মহাদেবকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটা এই মন্দিরের উপর কালকার মানুষের উপর আ একটা অগাধ আস্থার জায়গা বলা যেতে পারে। এই মন্দিরটা খোলা থাকে প্রত্যেক দিনই সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা অবধি। আর কিছু, কিছু স্পেশাল অকেশনে আ যেমন নবরাত্রির সময় বলা যেতে পারে বা আ শিবরাত্রির সময়, তাছাড়া তোমার জন্মাষ্টমী, যেগুলো হিন্দুদের একেকটা বড়, বড় ফেস্টিভ্যালের মধ্যে কাউন্ট হয়। সেরকম ফেস্টিভ্যাল গুলোতে এ মন্দিরের টাইমিংটা কিন্তু আরেকটু বেড়ে যায়। অর্থাৎ তখন হয়তো ভোরবেলা থেকেই খোলা থাকে এবং সেটা মোটামুটি রাত্রি ৮টা-৯টা অবধিও খোলা থাকতে পারে। সেইরকমই যে লোকাল স্থানীয় মানুষ যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা সেরকমটাই জানতে পারলাম। এইবার বলি হচ্ছে মন্দিরটার বিশেষত্ব বলতে তো বললামই যে এই দেবতা রয়েছে। এই দেবতা ছাড়াও মানে যে দেবতার নাম বললাম, অর্থাৎ বালাজি, মহর্ষি ভৃগু, দেবী মহামায়া, শ্রী অনন্তসায়ী বিষ্ণুজি এবং অম্বরেশ্বর মহাদেব ছাড়াও আরো প্রচুর দেবদেবতার মূর্তি মন্দিরের ভেতরে রয়েছে। তাছাড়া বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের যে মুনি ঋষিরা রয়েছে, তাদেরও আ মূর্তি আ স্থাপন করা রয়েছে মন্দিরের ভেতরে। সেটা তোমরা ঘুরে দেখলেই বুঝতে পারবে। আর এই মন্দিরটা ঘুরে দেখতে মোটামুটি আমাদের যেরকম সময় লেগেছে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট। তা অতক্ষণ তো আমি তোমাদের দেখাতে পারব না। কারণ সেক্ষেত্রে তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি যতটা শর্টে দেখানো যায় ততটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। মন্দিরের পরিবেশটা হচ্ছে অসাধারণ, সুন্দর, শান্ত, নিরিবিলি। কিছু স্থানীয় মানুষ এখানে ঘোরাঘুরি করছে বা তারা দর্শন করতে এসছে, পুজো দিতে এসছে। মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের সম্পূর্ণ রকম ব্যবস্থা রয়েছে। আ একটা নির্দিষ্ট টাইম অর্থাৎ দুপুরের এই ১টা-১.৫টা নাগাদ এখানে মন্দিরে বসে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। তাছাড়া তুমি যদি তারপরে আসো, যতক্ষণ ভোগ প্রসাদ থাকবে ততক্ষণ তোমাদের সেটা ডিস্ট্রিবিউট করা হবে। সেরকম আমাদেরও ডিস্ট্রিবিউট করা হয়েছিল, সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। এবার বলি মন্দিরটা যেহেতু ৭টায় খোলা হয়, মন্দিরের ১ম শৃঙ্গার আরতি যেটাকে বলা হয়, সেটা হয় সকাল ৮টার সময়। এরপরে আর নরমাল সাধারণ মানুষের জন্য আবার দর্শনের জন্য সময় থাকে। তারপরে কিছুক্ষণ সময় অর্থাৎ ওই সকাল 11:30টার দিকে মন্দির আবার একটু বন্ধ করে দেওয়া হয়। তখন ভোগ আরতি হয়, অর্থাৎ দুপুরের যে ভোগ প্রসাদ সেটা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এরপরে আ তোমরা যদি আবার সাধারণ মানে দর্শনার্থীদের জন্য আবার মন্দির খুলে দেওয়া হয়। তারপর আবার সন্ধে ৬টা থেকে ৬:৩০ অবধি আম সব মন্দিরের সব জায়গাটা তোমরা ঘুরতে পারবে না। কারণ তখন আবার সন্ধ্যা আরতি হয়। কিছু, কিছু জায়গা থাকে যেগুলো বন্ধ থাকে, বাকিগুলো সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর এরপর ঠিক ৬:৪৫ বা ৭টার থেকে ভগবানের শয়ন আরতি হয় এবং তারপর ভগবানকে শায়িত করা হয় এবং তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। তো মন্দিরের পরিবেশটা একদমই নিরিবিলি। তোমরা চেষ্টা করবে যে ব্যা যতটা দিনের আলো থাকতে, থাকতে এখানে আসা যায়। অকেশন পারপাস ছাড়া, অকেশন পারপাস হলে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু অকেশন পারপাস ছাড়া যখনই আসবে মনে করবে একটু চেষ্টা করবে দিনের আলো আছে এরকম সময় আসতে। এখন আ যে এখন আমরা পুরো মন্দিরটা যেহেতু ঘুরে দেখছি, সেখানে তোমরা বিভিন্ন দেবদেবীদের মূর্তি দেখতে পাবে। যেগুলো সুন্দর করে মানে সাজানো রয়েছে এবং সবগুলোই কিন্তু পুজো হয় এবং সবগুলোরই নিত্য নৈমিত্য শৃঙ্গার চেঞ্জ হয়। আ মন্দিরের সেবক সেরকমই বলল। আর মন্দিরটা ঘুরে দেখতে যেমনটা বললাম যে প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের বেশি সময় লাগবে। কাজেই একটু হাতে সময় নিয়ে আসবে। আ একদিনের যে কালকা ভ্রমণ যেটা করা যায়, মানে যেগুলো ঘোরা যায়, তার মধ্যে এটাও কিন্তু একটা অন্যতম স্থান যেটা তোমরা ঘুরে দেখতেই পারো। আশা করছি খুব ভালো লাগবে। চলো এখন আমার সাথে থাকো। আর পুরো মন্দিরটা আমি আস্তে, আস্তে ঘুরে দেখি। সাথে তোমাদেরও দেখাই যে মন্দিরের কি এমন বিশেষত্ব রয়েছে। এখানে যেমন তোমরা দেবী মহামায়া বা মা দুর্গার উম নব নবদুর্গা স্বরূপ দর্শন করতে পারবে, দশ মহাবিদ্যার স্বরূপ দর্শন করতে পারবে, ৬৪ যোগিনী যেটা আমি এক্ষুনি দেখছি যে ৬৪ যোগিনী, তার প্রতিরূপ মূর্তি সেগুলো তোমরা দর্শন করতে পারবে। ওভারঅল মন্দিরটা হচ্ছে খুব সুন্দর, যেটা এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। মন্দিরটা টোটালটাই হচ্ছে তোমার পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে।
তার মধ্যে ছোট ছোট গুহা নির্মাণ করা রয়েছে, কাজেই বাচ্চারাও যদি আসে সেই গুহাগুলো দিয়ে যেতে তাদেরও খুব ভালো লাগবে। আর এই মন্দিরটা যেখানটা অবস্থিত, অর্থাৎ শিবালিক পর্বতমালার যে শৃঙ্গটার ওপর অবস্থিত, সেখান থেকে কিন্তু কালকা শহরটাকেও খুব সুন্দর দেখতে পাওয়া যায়। সেটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আশা করছি এই মন্দিরে আসলে তোমরা একটুও নিরাশ হবে না। আর মন্দিরে কিন্তু নিত্য পুজো দেওয়ার ব্যবস্থা কতটা আছে আমার ঠিক জানা নেই। কারণ আমরা তো গেছিলাম শুধুমাত্র ঘুরতে এবং দর্শন করতে। তবে অকেশন পারপাস এখানে কিন্তু ছোট মেলার মতন বসে। সেখানে সমস্ত রকম পুজোর সামগ্রী বিক্রি হয়। সেখান থেকে তোমরা অনায়াসে জিনিস কিনে পুজো দিতে পারবে। এছাড়া সাধারণভাবে ঘুরতে চাইলে তো তোমরা আসতেই পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি মনে করো যে কালকায় তোমরা একটা দিন স্টে করবে, সেক্ষেত্রে অনায়াসে তোমরা এই মন্দিরটা ঘুরে দেখে নিতে পারো। খুব ভালো লাগবে, এইটুকুনি কথা দিলাম। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখছি। আর আমাদের সাথে আমরা যে অটোটায় করে এসছি, সেই অটো দাদাও রয়েছে। তিনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মন্দিরটা দেখাচ্ছে। যেহেতু উনি স্থানীয় মানুষ, উনি সবটাই জানে যে কোথায় কি আছে না আছে। এবং সেজন্য আমাদের একটু ঘুরতে একটু সুবিধা হচ্ছে। যে নইলে মন্দিরটা এমনভাবে তৈরি না, অনেকটা সেই ভুলভুলাইয়া টাইপের, যে কোথা দিয়ে যাওয়া যাচ্ছে, মানে ঠিক নিজেই বুঝতে পারছি না, কনফিউজড হয়ে যেতে হবে। আর একটু আগে তোমাদের যেরকম জানলাটা দিয়ে দেখালাম যে এই মন্দির থেকে বললাম না যে পুরো কালকা শহরটা দেখতে পাওয়া যায়, ঠিক সেরকমটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি আরেকবার। ওই জানলা দিয়ে, তারপরে তোমরা যদি বাইরের বারান্দা বা রাস্তা যেটা করা রয়েছে সেখান থেকে যদি তোমরা দেখো, পুরো কালকা শহরটাকেই তোমরা এখান থেকে দেখতে পারবে। এটা রাতের বেলায় আরো দেখতে ভালো লাগে, বাট সেই সময় তো মন্দির বন্ধ থাকে। কিন্তু স্থানীয় মানুষ হওয়ার দরুন উনি আমাদের যেটা বললেন যে অকেশন পারপাসে যখন আসে, তখন তো মন্দির খোলা থাকে, তখন দেখতে অসাধারণ লাগে। মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চারিদিক থেকে কালকা শহরটাকে দেখতে পাওয়া যায়। আর কালকা শহরের ঠিক একটা সাইডেই পাহাড়ের উপরে এই মন্দিরটা অবস্থিত। অকেশন পারপাসে কিন্তু এখানে লক্ষাধিক মানুষের ভিড় হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং স্থানীয় মানুষরা বিভিন্ন সময় আসে মন্দিরটাকে দর্শন করে, সেটাও যেমন বলার অপেক্ষা রাখে না। আর অকেশন হলে তো তার কোনো কথাই নেই। মন্দিরটা আমার সাথে ঘুরতে থাকো। আমি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করছি খুব একটা খারাপ লাগছে না। মন্দিরটা কিন্তু এক কথায় অসাধারণ, এক কথায় অসাধারণ। যেখানে প্রচুর দেব-দেবতা, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কত রকম দেবতা, দেবীর এখানে অবস্থান রয়েছে। যে এমন অনেক দেব-দেবীর ছবি, মূর্তি আমরা দেখতে পাচ্ছি যেগুলোর সম্বন্ধে খুব কম সংখ্যক মানুষই জানে। যেখানে ভগবান কৃষ্ণের লীলা থেকে শুরু করে, ভগবান রামচন্দ্রের লীলা থেকে শুরু করে সবার লীলা ছোট ছোট ভাবে বর্ণনা করা রয়েছে। সেটা দেখতে তোমাদের অসাধারণ লাগবে। আর চলো আবার মন্দিরটা খানিকটা ঘুরে দেখাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই মুহূর্তে আমি এখন তোমাদের দেখাচ্ছি দেবী বারাহি, অর্থাৎ যেটা মনে করা হয় যে বরাহ অবতারের মেয়ে স্বরূপ। তো সে দেবী বারাহির মূর্তি। এখন আমরা মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি, অর্থাৎ এতক্ষণ পাহাড়ের নিচে ছিলাম, অর্থাৎ পাহাড়ের মধ্যে দিয়ে আমরা গুহার ভেতর দিয়ে হাঁটাচলা করছিলাম। এখন আমরা একটু বাইরের দিকটা বেরিয়ে এসেছি। বাইরে বেরিয়ে এসে আবার একটা অন্য জায়গায় অন্য মন্দির দর্শন করতে যাচ্ছি। পুরো মন্দিরটাই প্রায় বলা যেতে পারে সহস্রাধিক ভগবানের মূর্তি, ছবি বর্ণনা করা রয়েছে। যেমনটা তোমাদের এখন দেয়ালের দিকে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে গেলে যে কথায় আছে না যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেই নরক যন্ত্রণা ভোগের যে প্রতিলিপিগুলো, প্রতিস্বরূপগুলো হয়, সেগুলো ওখানে রয়েছে। এখন আমি তোমাদের বর্তমানে আহ, মন্দিরটাকে একটু বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যায়। এটা কিন্তু মন্দিরের ভেতরেরই অংশ, কিন্তু এটা পাহাড়ের উপরে অবস্থিত হওয়ার জন্য এখান থেকে যতটা দেখানো যায়, যেমনটা বলছিলাম যে এই পুরো মন্দির থেকে যেমন তুমি কালকা শহরটাকে দেখতে পাবে, সেরকম কিন্তু এখান থেকে দেখা যায়। তো চলো আমার সাথে, সঙ্গে আর দেখতে থাকো। যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কারণ এত ছোট ভিডিওতে তো সবটা ওরকম ডিটেলসে দেখানো সম্ভব নয়। তবে যতটা সম্ভব আমি ততটা তোমাদের ডেফিনিটলি দেখানোর চেষ্টা করব, আগেও এবং এখনো। তাই দেখাচ্ছি চলো। এখন আবার আমরা একটা অন্য একটা মন্দিরে ঢুকছি।
মন্দিরের ভেতরে কিন্তু এখনো কনস্ট্রাকশনের প্রচুর কাজ চলতেই থাকে বা চলছে। এটাও একটা মন্দির। আ সেটাও যেমন তোমাদের দেখালাম, দেখাচ্ছি। আ এই এই হচ্ছে সেই আমাদের ড্রাইভার, যেরকম বলছিলাম যে আমাদের সাথে ঘুরছে, দেখাচ্ছে আমাদের সবকিছু। কারণ উনি যেহেতু বহুবার এসছে একই জায়গায়, আর উনার ক্ষেত্রে হচ্ছে যে এই জায়গাগুলো বেশ পরিচিত হওয়ার জন্য আমাদেরও কিন্তু ঘুরতে একটু সুবিধা হচ্ছে। নাহলে কিন্তু তোমাদের একটু আ তালগোল পাকিয়ে যাবে পুরো জায়গাটা ঘুরতে গেলে। কারণ এত রকম রাস্তা না, একবার এদিক দিয়ে, একবার ওদিক দিয়ে, মানে একই রাস্তায় তো বোধহয় আমরাই বোধহয় ২-৩ বার গোলকধাঁধার মতন ঘুরপাক খাচ্ছিলাম। তারপরে উনি আবার এসে আমাদের সেখান থেকে বের করে নিয়ে গেল। এখন তোমরা দেখতে পাচ্ছ মা পার্বতীর একটা স্বরূপ। এখানে মা পার্বতীর বিভিন্ন আ যোগিনী বেশের আ চিত্র অঙ্কন করা রয়েছে বা খোদাই করা রয়েছে দেয়ালের মধ্যে। সেগুলো যেমন তোমাদের দেখাচ্ছি। এটা মহাদেবের সুন্দর একটা নটরাজ মূর্তির স্বরূপ তোমাদের দেখালাম। এখন আমরা আস্তে, আস্তে একটু মন্দিরের বাইরের দিকটা বেরিয়ে আসছি। কারণ আমাদের হাতে সময়টাও বেশ খানিকটা কম। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কারণ এরপর আমাদের আবার পিঞ্জার গার্ডেন যেতে হবে। আর বুঝতেই পারছো আমাদের এই গ্রুপে অনেক মেম্বার রয়েছে। আ কাজেই সবাইকে একত্রিত করে চলাটা হচ্ছে একটা আ মানে বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার। চলো সঙ্গে থাকো। অবশ্যই তোমাদের ডিটেইলস এ দেখানোর চেষ্টা করছি। কি, কি আছে না আছে। দেখতে পাচ্ছ দুপাশে এত মন্দির গুণে শেষ করা যাবে না। এত মন্দির রয়েছে এখানে। মানে প্রত্যেকটাতেই ভগবানের বিভিন্ন স্বরূপ রয়েছে এবং তাদের নাম আ লেখা রয়েছে যে কে কোন দেবতা বা দেবী এবং তার এটা কি ধরনের স্বরূপ সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর অকেশন পারপাস এই পুরো মোটা মন্দিরটাকে এত সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়, যেমনটা ওই ড্রাইভার দাদা বলছিল বা স্থানীয় মানুষজনও বলছিল, যে মানে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দরভাবে এই মন্দিরটাকে সাজানো হয়। হ্যাঁ, তবে কি অকেশন পারপাস এ আসলে কিন্তু তোমাদেরই ভোগান্তি হবে। কারণ তখন এখানে প্রচন্ড ভিড় হয়। আ কাজেই চেষ্টা করবে যদি কখনো প্ল্যান করো এই মন্দিরে আসবে, তো যতটা সম্ভব অকেশনটাকে এড়িয়ে আসার চেষ্টা করবে। একটাই কথা মাথায় রাখবে, যেমনটা আগেও বলছিলাম, যে দিনের যতক্ষণ আলো আছে ততক্ষণের টাইমের মধ্যে তুমি আসার চেষ্টা করবে। কারণ এখান থেকে কিন্তু গাড়ি রিজার্ভ করে যদি তুমি না আসো, সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করার মতন কোনো অপশন পাবে না, কোনো গাড়ি পাবে না। একমাত্র যদি গাড়ি রিজার্ভ করে আসো সেক্ষেত্রে সেই গাড়িটা তো তোমার হয়েই থাকবে। কাজেই একমাত্র আ সেটাই করলেই তোমাদের এখানে আসাটা সুবিধা হবে। মানে এই মন্দির থেকে লোকাল ট্রান্সপোর্টের সিস্টেম কিন্তু এক কথায় নেই বললেই চলে। আ যে যেসব লোকাল মানুষ আসে বা টুরিস্টরা আসে তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের মতন করে গাড়ি রিজার্ভ করে বা নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে পুরো মন্দিরটা ঘুরতে আসে। এখানে পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে। সেদিক থেকে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এখন আমাদের মন্দির প্রায় দর্শন কমপ্লিট এর পথেই রয়েছে। আমি সবটা তো তোমাদের দেখাতে পারলাম না। আ কারণ সেটা করতে গেলে প্রচুর সময় লেগে যাবে। যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম। মন্দির এখন আমাদের প্রায় দর্শনের কমপ্লিট হয়েই গেছে বললে চলে। এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাবো। আর ঠিক বাইরের দিকে বেরোনোর আগেই ড্রাইভার দাদা বলছিল যে এখানে ভোগ প্রসাদ যে দেয়া হয়, তার কাউন্টার রয়েছে। আর সেটাও তোমাদের দেখাচ্ছি। আর সেখান থেকে কিন্তু একদম বিনামূল্যে তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। এখানে কোনো পয়সা লাগে না। আর তুমি যদি স্বেচ্ছায় কোনো কিছু দান করতে চাও, সেটা আলাদা ব্যাপার। আদারওয়াইজ এখানে কিন্তু একদম বিনামূল্যে সবাইকে সবার জন্য ভোগ প্রসাদ দেয়া হয়। আ চলো আমার সাথে থাকো। তারপর দেখাচ্ছি যে আমরাও কিভাবে ভোগ প্রসাদ নিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো। এই টোটাল আ মন্দিরটা ঘুরতে আমাদের ড্রাইভার দাদা আমাদের প্রচুর হেল্প করেছে। এটা রয়েছে হচ্ছে ভোগ প্রসাদের কাউন্টার।
সেখান থেকে তোমরা বিনামূল্যে একদম ভোগ প্রসাদ পেয়ে যাবে। আমরাও সেখান থেকে ভোগ প্রসাদ নিয়ে নিলাম। এরপরে আমরা বেরিয়ে যাব মন্দির থেকে এবং এরপরে আমরা যাব হচ্ছে পিঞ্জার গার্ডেন। সেটাও তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা পিঞ্জার গার্ডেন নামে পরিচিত, সেই পিঞ্জার গার্ডেনে। আর বলে নেওয়া ভালো, এই পিঞ্জার গার্ডেনের কিন্তু আরও একটা নাম রয়েছে, যেটা যাদবেন্দ্র গার্ডেন নামেও পরিচিত। সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই পিঞ্জার গার্ডেনকে অনেকে স্থানীয় লোকে যাদবেন্দ্র গার্ডেনও বলে থাকে। তো এই হচ্ছে পিঞ্জার গার্ডেনের একটা ট্যারিফ বোর্ড। এবার কিসের ট্যারিফ সেটা যদি তোমাদের বলতে হয় তাহলে হচ্ছে বলে নিই যে এই পিঞ্জার গার্ডেনের ভেতরে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। সেটা সম্বন্ধে আমি তোমাদের একটু পরে বলছি। বলে নেওয়া ভালো যে এই পিঞ্জার গার্ডেনটা কিন্তু সম্পূর্ণ একটা মুঘল আমলে তৈরি স্থাপত্য বা নির্মাণ বলা যায়। আর এই পিঞ্জার গার্ডেনটা হচ্ছে অনেকটা বড়, যেটাও তোমার ঘুরে দেখতে প্রায় ৩৫ থেকে ৪০ মিনিট মতন সময় লাগবে এবং সম্পূর্ণটাই তোমাকে হেঁটে ঘুরে দেখতে হবে। আর বাইরের দিকে হচ্ছে এই পিঞ্জার গার্ডেনের বাইরের দিকে একটা টয় ট্রেন চলে, যে টয় ট্রেনটাও তোমাকে বাইরের দিক থেকেও পিঞ্জার গার্ডেনের বেশ কিছুটা জায়গা আছে সেটা ঘুরিয়ে দেখায়, সেটার জন্য টিকিট লাগে। দ্বিতীয়ত কথা হচ্ছে এই পিঞ্জার গার্ডেনে ঢুকতে নির্দিষ্ট একটা এন্ট্রি ফি আছে, যে এন্ট্রি ফিটা হচ্ছে 25 টাকা। আর 3 বছরের নিচে বাচ্চাদের এখানে কোনো টাকা লাগে না, তারা বিনা ইয়েতেই ঢুকতে পারে। এই পিঞ্জার গার্ডেন তোমার 17শো সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। টোটালটাই তৈরি হয়েছিল একটা মুঘল আর্কিটেকচারের উপর বেস করে। আর পিঞ্জার গার্ডেনটা তোমার কালকা স্টেশন থেকে প্রায় 7 কিলোমিটার দূরে রয়েছে। কাজেই তোমরা যেরকমভাবে আমরা রিজার্ভ করে এসেছি, যে প্রথমে আমরা গেছিলাম বালাজি টেম্পল, তারপরে এখন এসেছি পিঞ্জার গার্ডেনে, এরপর আমরা যাব হচ্ছে কালকা কালী মন্দিরে। সেরকমভাবেও দেখতে পারো, অথবা শুধু পিঞ্জার গার্ডেন যাব এই হিসেবেও তোমরা গাড়ি রিজার্ভ করেও আসতে পারো, বা পিঞ্জার গার্ডেনে আসার জন্য তোমরা ডেইলি বেসিস যে ট্রান্সপোর্টগুলো থাকে সেগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেই দিক থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। যে সমস্যাটা মেনলি তোমার বালাজি মন্দিরে যেতে হয়ে থাকে সাধারণ মানুষের, যেহেতু সেটা পাহাড়ের ওপরে রয়েছে, সেই জন্য সেখানে সব ধরনের গাড়ি যায় না, রিজার্ভ করেই একমাত্র তোমাদের যেতে হবে, তাছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু পিঞ্জার গার্ডেনের জন্য তোমরা ডেইলি বেসে অটো, ছোট গাড়ি বা লোকাল ট্রান্সপোর্ট, বাসের সুবিধা, সেগুলো সবই তোমরা পেয়ে যাবে। এই পিঞ্জার গার্ডেনটা যেমনটা বলছিলাম 17শো সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। মনে করা হয় এটা অনেকটা ওই কাশ্মীরে যে শালিমার বাগ রয়েছে সেই শালিমার বাগের আদলে তৈরি করা, এবং এটাও একটা মুঘল আর্কিটেকচারের উপর নির্ভর করেই বানানো। সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে কীরকমভাবে এটা তৈরি। এটা অনেকটা স্টেপ বাই স্টেপ, মানে অনেকটা লেয়ারে লেয়ারে তৈরি করা, মানে যেখান থেকে তোমরা এন্ট্রি করবে সেটা বেশ উঁচু, তারপরের দিকটা খানিকটা হেঁটে এসে তোমাকে সিঁড়ি দিয়ে খানিকটা নামতে হবে, তারপরে স্টেপটা আরও খানিকটা সিঁড়ি দিয়ে নামতে হবে, এবং পুরো গার্ডেনটা জুড়ে যেমন হাঁটার একটা সুন্দর প্রশস্ত পথ তৈরি করা রয়েছে, এবং ঠিক তার মাঝখান থেকে ফাউন্টেন রয়েছে প্রচুর। তার মধ্যে কিছু এখন বর্তমানে বন্ধ রয়েছে কাজ চলছে বলে, আর কিছু রয়েছে যেগুলো এখন চালু রয়েছে, ফলে সেগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো, এবং সেগুলো দেখতে তোমার অসাধারণ লাগবে। পিঞ্জার গার্ডেনটা হচ্ছে তোমার যদি তোমরা বিকেলের দিকে আসো সব থেকে বেশি ভালো লাগবে এবং উপভোগ করতে পারবে। এবং আমরা দেখলাম যে এখানে তোমার স্থানীয় যে লোকজন রয়েছে তারাও বেশ বিকেলের দিকে এসে এই গার্ডেনের মধ্যে ঘুরছে, স্থানীয় এই জায়গাটাকে উপভোগ করছে। বেশ একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গার্ডেন। এখানে বাচ্চা, ফ্যামিলি, বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে এসে তোমরা বিকেলটা চাইলে খুব সুন্দরভাবে উপভোগ করতেই পারো। এই পিঞ্জার গার্ডেনের মধ্যে যেমন তোমার জলমহল রয়েছে, শীষমহল রয়েছে, হাওয়া মহল রয়েছে, রং মহল রয়েছে, এরকম নামে বিভিন্ন স্থাপত্য নির্মাণ করা রয়েছে।
কাজেই সেগুলো দেখেই মানে শুনেই বুঝতে পারছো যে এগুলোর এখনকার দিনে তো ওরকম নাম কেউ দেয়ও না, কেউ রাখেও না। এগুলো সবই ওই মুঘল বাদশাহ আমলের তৈরি করা। হ্যাঁ, বলে নেওয়া ভালো যে সেগুলো মেইনটেন্যান্স যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে মেইনটেন্যান্স করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, আ সেদিক থেকে কোনো বলার অবকাশ রাখে না যে এটা যথেষ্ট একটা ওয়েল মেইনটেইনড প্রপার্টি। আর এই পিঞ্জার গার্ডেনের মধ্যে আরেকটা বিশেষত্ব হলো যে এই গার্ডেনের একটা সাইডে বিশাল আমের বাগান রয়েছে। হ্যাঁ? তো সেই আমের বাগানটায় যদিও মানে সারা বছর আ সেরকমভাবে এন্ট্রি দেওয়া হয় না। কারণ ফলনের ব্যাপার থাকে, বিভিন্ন রকম বাগান রক্ষণাবেক্ষণের ব্যাপার থাকে। হুম? বাগান দিলেও বাগানের কিছুটা নির্দিষ্ট পরিসর অব্দি এন্ট্রি থাকে। তারপর আর এন্ট্রি দেওয়া হয় না। হ্যাঁ, তবে এখানকার আরেকটা বিশেষত্ব হলো যে সময়টা আমের সিজন, সেই সময় এখানে আ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হয়। তো সেটাও নাকি এখানকার দেখার মতন একটা জিনিস এবং তখন নাকি প্রচুর এখান থেকে আমের ব্যবসা হয়। কেনাকাটা করতে লোকে আসে এবং এটা টোটালটাই ওই কালকা আ বা আ ওই পিঞ্জার গার্ডেনের স্থানীয় আ আঞ্চলিক ভিত্তিক একটা বাগান। সেখানে আঞ্চলিক ফল আম যেহেতু বললাম, তো ওখানকার লোকাল আম আরকি। বেসিক্যালি বলতে গেলে ওখানকার লোকাল আম। তো সেটা তো একটা বড় ফেস্টিভ্যালের মধ্যে কাউন্টিং আছে। এছাড়া হোলির আগেও সম্ভবত কিছু একটা ফেস্টিভ্যাল হয়। সেটাও নাকি এখানে দেখতে আসে লোকে। আর বাগানটা হচ্ছে রাত্রের বেলা তোমার দেখতে অসম্ভব সুন্দর লাগবে। আ কারণ তখন এখানে প্রচুর লাইটিং এর ব্যবস্থা থাকে। লাইট অ্যান্ড সাউন্ড যে শো হয়, সেই শো এর ব্যবস্থা থাকে। কাজেই ঘুরে দেখতে তোমার এক কথায় বলতে গেলে খুব ভালো লাগবে এবং একটা দিন বিকেল বেলায় আ চাইলে তোমরা এখান থেকে ঘুরে আসতেই পারো যদি তোমরা কালকাতে স্টে করো বা কালকার আশেপাশে থাকো মনে করো। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। এক কথায় মানে বলতে গেলে খুব সুন্দর। এবার আরেকটা জিনিস তোমাদের বলে নেওয়া ভালো, এই বাগানটা মেইনলি সকাল ৭টা থেকে রাত্রি ৯টা অবধি ওপেন থাকে। আর যেমনটা বললাম যে এখানে এন্ট্রি ফি রয়েছে ৳২৫ বড়দের জন্য। আর ৩ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর তাছাড়া হচ্ছে তোমার এই পিঞ্জার গার্ডেনের মধ্যে থাকারও ব্যবস্থা আছে। যেসব টুরিস্টরা আসে বাইরে থেকে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে। বিভিন্ন রকম তার ট্যারিফ রয়েছে। যদিও যে দিকটা থাকার ব্যবস্থা রয়েছে সেই দিকটা সাধারণ লোকাল টুরিস্ট বা একদিনের কয়েক ঘন্টার জন্য যারা এই গার্ডেনে ঘুরতে আসছে তাদের অ্যালাউ নেই। সেটা খালি তাদের একটা পার্সোনাল প্রপার্টি। বিভিন্ন রকম ট্যারিফের রুম রেন্ট তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে ক্যাফেটেরিয়া থেকে শুরু করে সব কিছুই আছে। সেগুলো ইন্ডিকেট করা রয়েছে। বাট সেগুলো আমি আর দেখাচ্ছি না। কারণ সেদিকে তো আমাদের অ্যালাউ নেই। কাজেই সেদিকে আর যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তোমরা চাইলে সেগুলো তোমরা অফিসিয়াল এর যে ওয়েবসাইট রয়েছে, পিঞ্জার গার্ডেনের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আমি চেষ্টা করব অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যদি পাই আমি আমার আ ডেসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেওয়ার। সেই লিঙ্ক থেকে তোমরা টোটাল কনট্যাক্ট নাম্বার পেয়ে যাবে এবং সেই লিঙ্ক থেকে তোমরা এইখানে যে রিসর্টগুলো করা রয়েছে সেই রিসর্টে চাইলে বুকও করে রাখতে পারবে। এছাড়া বিভিন্ন রকম বিয়ের অনুষ্ঠান, কিছু লোকাল পার্টি যেগুলো হয়ে থাকে আমাদের, সেখানেও কিন্তু এই পিঞ্জার গার্ডেনের যে রিসর্টগুলো আছে সেগুলো রেন্ট হিসেবে দেয়া হয়। আমরা এখন এই আমবাগানের মধ্যেই রয়েছি। সবটা তো এন্ট্রি নেই। যেটুকুনি আমরা এন্ট্রি করতে পেরেছি সেইখানেই আমরা ছবি তুলেছি। আর আমরা এখন কিছুটা গ্রুপ ফটো তুলে নিলাম। নিয়ে এবার আমরা পিঞ্জার গার্ডেন থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন কালকা কালী মন্দির। এই কালী মন্দিরটার নাম অনুসারেই মনে করা হয় যে এই শহরের নাম কালকা পড়েছিল। এই মন্দিরের ভেতরে এখন আমরা আস্তে আস্তে যাব এবং তারপর আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দিরটা কীরকম। এই মন্দিরে কিন্তু পুজো দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এটি একটি প্রাচীন কালী মন্দির। বন্ধুরা, আমরা এখন ভেতরে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছি যে ভেতরে এখন মন্দিরের কোনো অস্তিত্ব নেই। কারণ এখন এখানে মন্দির মেইনটেন্যান্সের কাজ চলছে, নতুনভাবে মন্দির নির্মাণ হচ্ছে। আর বলে নেওয়া ভালো যে মন্দিরের গর্ভগৃহতে কিন্তু ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। তাই ভেতরটা তো দেখাতে পারছি না। তবে যতটা আমি বাইরে থেকে দেখানো সম্ভব ততটা তোমাদের দেখাচ্ছি এবং কালকা মাকে দর্শন করানোর চেষ্টা করছি।
হ্যালো বন্ধুরা, এই যে হোটেলটা তোমরা দেখতে পাচ্ছ, হোটেল দি লোটাস, যেটা কালকা স্টেশন থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। এই হোটেলটায় আজকে আমরা রয়েছি, যেটা কালকে তোমাদের আমরা দেখাতে পারিনি, কারণ কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, খুব টায়ার্ডও লাগছিলো, সেজন্য কালকে আর তোমাদের দেখানো হয়ে ওঠেনি। এই দিকটা হচ্ছে হোটেল দি লোটাস, আর এইখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। দূর থেকে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এইখান থেকে একটু যদি জুম করে দেখায়, এই দেখো কালকা স্টেশনের বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে কালকা স্টেশন, এইখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে হচ্ছে হোটেল দি লোটাস। এই হোটেলের সম্বন্ধে আমি ডেসক্রিপশনে সমস্ত হোটেল ডিটেলস সম্বন্ধে দিয়ে দেবো, রুম ট্যারিফ সম্বন্ধে দিয়ে দেবো। মোটামুটি 1 নাইট স্টে করার জন্য ঠিকঠাক বলা যেতে পারে। ইন ফিউচার যদি কেউ আসবে মনে করো, তো সেখান থেকে হোটেলের নাম ডিটেলস দেখে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন সকলের মধ্যে। ধন্যবাদ।